F1 বা F2 আমরা দুজন একসাথে দাঁড়াবো কিনা, এই কোশ্চেনের অ্যান্সার অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন। Hey everyone, this morning hope you guys are doing well. আমি আজকে আপনাদের সাথে যারা F2 ভিসাতে কিভাবে প্রসেস করবেন বা যাদের ডিপেন্ডেন্সিস আছে তারা এই প্রসেসটা কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যেগুলোতে আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং আমার যে ভিসা ইন্টারভিউতে আমাকে কি কি কোশ্চেন করেছিল এবং কোশ্চেনগুলো কিভাবে প্রিপারেশন করবেন সে বিষয়ে আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। সো ভিডিওটি শুরু করা যাক। তো যারা আপনারা F2 এর জন্য আবেদন করবেন, সেটা আপনার হাজবেন্ড হোক অথবা ওয়াইফ হোক, তো সেই প্রসেসটা আসলে মূলত কিভাবে করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলে নিই যে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আমি আমার F1 বা F2 আমরা দুজন একসাথে দাঁড়াবো কিনা, এই কোশ্চেনের অ্যান্সার অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি আমার হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে ভিসা ইন্টারভিউ ফেস করবো কিনা। দেখেন, এটা একটা সিম্পল একটা জিনিস যে আপনি যদি ভিসা আপনার যদি ফুল ফান্ড থাকে, একদম ফুল ফান্ড, আর বা মনে করেন যে এরকম যে আপনার 90% আপনার ফান্ড আছে, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা দুজন একসাথে ভিসা ফেস করেন। বাট আপনার যদি ধরেন যে ফান্ড আছে বাট সেটা পার্সেন্টেজটা, বা ধরেন যে আপনাকে 20-30 সের উপরে আপনার ইয়ারলি টিউশন ফিজ তো তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে না, আপনারা ওই ওই ক্ষেত্রে আপনারা আপনার ডিপেন্ডেন্সিস সহ একসাথে ভিসা ফেস না করাটাই বেটার। কারণ আপনি যখন একসাথে ফেস করবেন তখন দেখা যাবে যে দুজনেরই একসাথে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো ইটস বেটার টু আপনারা একজনের পর একজন দাঁড়ানোর জন্য, যে কাজটা আমি করেছিলাম, যে আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার যদি একসাথে হয়, এবং ইউএসএ ভিসা রিজেকশন একবার হয়ে গেলে তখন অনেক প্রবলেম, লাইক সেকেন্ড বার আবার হয়, এমন না যে সেকেন্ড বার ভিসা হয় না, বাট হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার ফার্স্টে একজন দাঁড়াবেন, তার দেন আরেকজনের জন্য প্রসেস করবেন। তো আমি যে কাজটা করেছিলাম, আমি ভিসা পাওয়ার পরে এখানে আসছি, আসার পরে আমি আমার যে হাজবেন্ড আছেন তার জন্য আবেদন করেছিলাম। তখন আমি আমার গ্লোবাল অফিসে গেছি, এবং আপনাদের ইউনিভার্সিটিতে গ্লোবাল অফিস আছে। আপনার যে আপনার যে ডিএসও আছেন ওনার সাথে আপনি যাবেন, গিয়ে ওনার সাথে মিট করবেন, এবং গ্লোবাল অফিসে গিয়ে আপনি তাকে বলবেন যে আমি এখানে আসার পরে বা আমার বিশেষ করে বাংলাদেশে ভিসার ইন্টারভিউ ডেট পেতে অনেক সময়। তো আমি তাকে যে কথাটা বলেছিলাম যে হ্যাঁ, আমার হাজবেন্ড 1 মাসের জন্য আসবে, এবং সে জাস্ট আমাকে ভিজিট করে, এবং আমাদের দেশে ভিসা পাইতে অনেক সময় লাগে, সে আস্তে আস্তে আমাদের দেশ থেকে নর্মাল যে ইন্টারভিউ প্রসেস হয়, যে আমি ইন্টারভিউর জন্য আবেদন করলে 5-6 মাস পরে আমি ইন্টারভিউ ডেট পাচ্ছি। তো আমি তাকে বলেছিলাম যে সে সামারে আমাকে ভিজিট করতে আসবে। তো যার জন্য আমি এখন I-20 জন্য অ্যাপ্লাই করতেছি। তো এটা মানে আগে আপনি ভিসা পেয়ে যাবেন, দেন আপনি এখানে আসার পরে আপনি তার জন্য প্রসেস করাটা বেটার। তো তখন আপনি যাবেন, গিয়ে তাকে বলবেন যে এরকম এরকম আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ যারা আমার ডিপেন্ডেন্স আছে তাদের জন্য আমি আবেদন করতে চাচ্ছি। তো এক্ষেত্রে দেখেন, অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমার বাচ্চা কাচ্চার জন্য আমি অ্যাপ্লাই করবো কিনা। হ্যাঁ, আপনার যদি বেবি থাকে আপনি তাদের জন্য অ্যাপ্লাই করবেন, এবং তাকে আপনি যে ঘটনাটা যেভাবে এক্সপ্লেন করবেন যে সে আমার কাছে ভিজিট করতে আসতেছে, এবং এটা ইউএস ল অনুযায়ী এটা লিগাল, সে আপনার কাছে ভিজিট করতে আসতেই পারে। তারাও চায় না যে আপনার হাজবেন্ড ওয়াইফ বলেন বা বাচ্চা কাচ্চা থেকে আপনি দূরে থাকেন, বা আপনি নিজে, এরা কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ওরাও এটাকে অনেক গুরুত্বপূর্ণ দেয়। তো আপনি যদি বলেন যে তারা হঠাৎ করে আমার কাছ থেকে দূরে থাকতে, তাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, ইভেন আমারও এখানে প্রবলেম হচ্ছে, এটা যদি আপনি বলেন অবশ্যই তারা আপনার I-20 নিয়ে, এবং আমি যেটা দেখেছি যে গ্লোবাল অফিস আপনাকে কখনোই ডিপেন্ডেন্টের I-20 দেওয়া নিয়ে কোনো প্রবলেম করে না। তো এখন আসেন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। যে আপনি ব্যাংক স্টেটমেন্টটা কি করবেন। এখানে দুইটা বিষয়, যে হয়তোবা আপনার আপনি যদি এটা বলে ফেলেন যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ অনেকদিন থাকবে, তখন সেক্ষেত্রে ওরা আপনাকে বলবে যে ঠিক আছে, তাহলে তুমি আবার ব্যাংক স্টেটমেন্ট দেখাও, এবং সেই ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আমি তোমার ডিপেন্ডেন্টের জন্য, এটা আপনি ওখানে গিয়ে ওনার সাথে যেভাবে বলবেন সেই অনুযায়ী ওনারা আপনার প্রসেস করবে। তো আমার ক্ষেত্রে ফার্দার ব্যাংক স্টেটমেন্ট লাগে নাই, আমি প্রথম যে ব্যাংক স্টেটমেন্টটাই দিয়েছিলাম, তো সেই অনুযায়ী সে আমাকে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু 1 মাসের জন্য বলছো, সো তোমার আমি আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, তুমি এরকম এরকম দাও।
তো এই ক্ষেত্রে আপনারা মানে আপনার যখন F2 যখন ভিসা ইন্টারভিউ ফেস করবে সে কিভাবে অ্যান্সার দিবে সেটা আমি আমার চ্যানেলে ফার্দার শেয়ার করে দিব যে হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি করব বা হচ্ছে অ্যান্সারটা কিভাবে দিব আরকি। তো আমাকে এই কোয়েশ্চেন গুলাই জিজ্ঞেস করেছিল এবং হচ্ছে আমাকে যেটা জিজ্ঞেস করেছিল যেহেতু আমি অফ ক্যাম্পাস থাকি, মানে হচ্ছে আমি ডর্মে থাকি না। তো যদি যারা ডর্মে থাকে তাদেরকে বলবে যে হয়তোবা যে হচ্ছে তার হাসব্যান্ড এসে এখানে কোথায় থাকবে বা সে কোথায় থাকবে তখন? যেহেতু আপনি ডর্মে থাকতেছেন বা আপনার ওয়াইফ যেটা বলে যে আপনি তো এখন এখানে ডর্মে আছেন, আপনার ওয়াইফ কোথায় থাকবে? তো এই জিনিসগুলো আপনাকে কোয়েশ্চেনে ওখানে জিজ্ঞেস করবে। তো তখন সেই ক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে, "আমি যেহেতু ডর্মে থাকি, আমরা হচ্ছে হোটেল নিয়ে থাকবো। যেহেতু ১ মাসের ভিজিট আমরা ঘোরাফেরা করবো।" আপনি এভাবে অ্যান্সার গুলো বলে দিতে পারেন। কোনো সমস্যা নাই। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার ছিল অফ ক্যাম্পাস। আমাকে জিজ্ঞেস করেছিল যে, তোমার যে এখানে তুমি যে অফ ক্যাম্পাস যাদের সাথে থাকো তাদের সাথে কথা বলছো কিনা? তাদের অফ ক্যাম্পাসে কোনো ধরনের মানে তোমার হাসব্যান্ড যদি আসে কোনো প্রবলেম আছে কিনা? দেন আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ, আমার হচ্ছে আমি যাদের সাথে থাকি তাদের সাথে আমার অলরেডি কথা হয়েছে এবং তাদের কোনো ধরনের প্রবলেম নেই আমার হাসব্যান্ড আসলে। তো তারপরে তারা হচ্ছে আমার I-20 ইস্যু করে এবং I-20 ইস্যু করার পরে সে আমাকে মানে বেশি দিন লাগে না। আমি যে ১ম একদিন গেছিলাম, 2nd দিনে হচ্ছে সে আমাকে I-20 সবকিছু রেডি করে দিয়ে দিছে। তো আপনারা মানে অনেকে ভয় পান যে হচ্ছে অনেক কিছু জিজ্ঞেস করবে বা কোন প্রবলেম মানে আবার কোন প্রবলেম ফেস করতে হয় ফার্দার আমি যদি না যাইতে পারি বা আমার হাসব্যান্ড যদি না যেতে পারে। হ্যাঁ, এটা হয় যে আপনার F2 যদি প্রপারলি কোয়েশ্চেন যদি অ্যান্সার যদি সার্ভ না করতে পারে সেক্ষেত্রে রিজেকশন হয়। আর আরেকটা কারণে রিজেকশন হয় যে যদি আপনি ইউনিভার্সিটি সুইচ করে ফেলেন। তো অনেকে হচ্ছে এখানে আসার পরেই ধরেন আপনার ভিসা লাগছে হচ্ছে একটা ইউনিভার্সিটির নামে, আপনি এসে কি করতেছেন সাথে ইউনিভার্সিটি সুইচ করে ফেলতেছেন এবং তারপরে গিয়ে বলতেছেন আপনি আবার আপনার ডিপেন্ডেন্স এর জন্য এপ্লাই করতেছেন। তখন গিয়ে হচ্ছে দেখা যায় যে ভিসাগুলো রিজেক্ট হয়ে যায়। তো যাদের মাথায় আছে যে আমার ডিপেন্ডেন্ট আসবে, তো তারা এটলিস্ট ইউনিভার্সিটি একদমই সুইচ করবে না। আপনি যে টা নিয়ে ভিসা ফেস করছেন এবং যে ইউনিভার্সিটিটাতে আপনি আসছেন, এনরোলমেন্ট করছেন, সেই ইউনিভার্সিটিতে আপনি কন্টিনিউ করেন। তারপরে যদি আপনার ডিপেন্ডেন্ট চলে আসে, তার যদি ভিসা হয়ে যায়, তারপরে আপনি হচ্ছেন 2nd ট্রান্সফার করার জন্য আপনি চিন্তা করবেন। তার আগে চিন্তা করার প্রয়োজন নাই। মানে প্রয়োজন নাই মানে তখন একটা রিস্ক থাকে যে হচ্ছে তখন সে আপনাকে জিজ্ঞেস করতে পারে। মানে যারা F2 থাকে এবং আমি অনেক প্রিভিয়াস ইন্টারভিউ এক্সপেরিয়েন্সও দেখেছিলাম যে যারা হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে তাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন করে যে সে কেন সুইচ করছে, তার টিউশন মানে দেখা যায় যে মেক্সিমাম টাইমে যারা সুইচ করে তারা মানে কম টিউশন ফিস দেখে ওই ইউনিভার্সিটি গুলোতে সুইচ করে। তো এটা তাদের জন্য একটা ব্যাড ইমপ্রেশন যে তুমি তো ১ম এ বলেই গেছো যে তুমি এই টাকাগুলো ক্যারি করতে পারবা। দেন তাহলে তুমি আবার ওই ইউনিভার্সিটি সুইচ করছো কিনা? মানে কেন সুইচ করছো? এই জিনিসটা জানতে চায়। যদিও এটা F2 যদি প্রপারলি অ্যান্সার দিয়ে দিতে পারে তাহলে হচ্ছে তেমন একটা প্রবলেম হয় না। তো বাট বেটার হয় হচ্ছে আপনি সুইচ না করা। মানে আমি সাজেশন করব, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সাজেশন করব যে না, আপনি হচ্ছেন সুইচ না করে আপনি আপনার ডিপেন্ডেন্ট আগে ভিসা ইন্টারভিউ ফেস করবে। দেন আপনি হচ্ছেন এখানে আসার পরে আপনার যদি মন চায় সুইচ করতে দেন আপনি সুইচ করবেন। তো ওভারঅল আপনার হচ্ছে F2 এর প্রসেসিং এর জন্য আপনার এই কাজগুলাই করতে হবে। এরপরে আপনি যখন F2 এর I-20 পেয়ে যাবেন, তখন গিয়ে হচ্ছে আপনি আবার ইন্টারভিউর ডেটের জন্য আপনি আবার আবেদন করতে পারেন। সো ওভারঅল হচ্ছে প্রসিডিউর গুলাই লাগবে। আমার আর কোনো কিছুই লাগে নাই। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস আমার লেগেছিল যে হচ্ছে আমি যখন আম আ আ ডিউসিতে বা গ্লোবাল অফিসে গিয়েছিলাম, তো তখন তারা আমার কাছে হচ্ছে আমার হাসব্যান্ডের পাসপোর্ট চেয়েছিল। আমার হ্যাঁ, আমার ইনফরমেশনটা তো তাদের কাছেই ছিল। তো জাস্ট আমার হাসব্যান্ডের পাসপোর্টটাই চেয়েছিল, আর কোনো কিছু চায়নি। যদি আপনাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট বা কোনো কিছু চায় তো সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা সাথে নিয়ে যেতে পারেন। আমার ক্ষেত্রে চায় নাই। যেহেতু আমি আমার যখন অ্যাপ্লিকেশন করেছিলাম সেক্ষেত্রে তখনই আমি বলেছিলাম যে আমি ম্যারিড এবং তখনই হচ্ছে এবং আমার যখন আমি আবেদন করেছিলাম তখন হচ্ছে আমি আমার ম্যারেজ সার্টিফিকেট মানে প্রোভাইড করছিলাম। So তেমন একটা প্রবলেম হয় নাই। যাদের কাছে মানে ধরেন যে আপনি আসার পরে বিয়ে করছেন বা হচ্ছে আপনি নিয়ে আসতে চাচ্ছেন, তো আপনারা তখন হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে যাবেন। তারা যদি চায় আপনি দিয়ে দিবেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। আপনার পাসপোর্ট ছাড়া আর তেমন কিছুই লাগে না। সো ওভারঅল আপনাদের F2 কে আনার জন্য ইউএসএল এই প্রসেসটা হচ্ছে মানে এতটুকু। এটলিস্ট I-20 পর্যন্ত প্রসেসটা এতটুকু। আর আমি আমার চ্যানেলে হচ্ছে F2 এর জন্য মানে আমার হাসব্যান্ড যে কোয়েশ্চেন গুলোর প্রিপারেশন নিয়েছিল এবং হচ্ছে তাদের অ্যান্সার গুলো কি ছিল বা হচ্ছে ও ইন্টারভিউ ফেস করেছে এবং হচ্ছে ইন্টারভিউ ফেস করার পরে ওকে কি কোয়েশ্চেন করেছে এবং হচ্ছে ও কিভাবে ডেলিভারি দিয়েছিল সেই ভিডিওগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।